পড়ো হেডলাইন মানে পড়ো ভাই পড়ো হচ্ছে অ্যাটলেস এন্ড স্ট্রেস, মানে হচ্ছে খেলোয়াড় এবং মানে খেলোয়াড়ের হচ্ছে ভাই স্ট্রেস, স্ট্রেস বলতে হচ্ছে মানে মানসিক চাপ এরকম কিছু, হুম চাপ খেলোয়াড়দের মানসিক চাপ। মানসিক চাপ না, মেন্টাল স্ট্রেস বললে তখন তো মানসিক চাপ, ও শুধুমাত্র আচ্ছা, স্ট্রেস শুধুমাত্র চাপ আর কি, খেলোয়াড় এবং চাপ। এক্স্যাক্টলি। ওকে, তাহলে এখন আমরা এখানে কি খুঁজবো? আমরা কিন্তু জানি কি খুঁজতে হবে, তাই না? দুটো কেমিক্যাল কোথায় আছে? দুটো কেমিক্যাল প্যাসেজ নম্বর এতে আছে? নেই। প্যাসেজ বিতে চলে যাই। দিস ডিমান্ডস এনি ইনজুরি, না নেই। কি প্যাসেজ এ আর বিতে কি দেখতে পাচ্ছি আমরা কেমিক্যালের কথা? এতে থাকবে না ভাই, হুম, এতেও নেই, এ বিতেও আমরা নেই। প্রথমে বাদ দিয়ে দিই ভাই, কারণ এ কত প্রথমটা কখনো প্রথমটার মধ্যে থাকে না। এই এরকম শর্টকাট টেকনিক খাটাতে গেলে কিন্তু হবে না, আমাকে তারপর চেক করে দেখতে হবে। এই পর্যন্ত ভাই একটাও দেখি নাই, এ প্রথমটা দিয়ে এর মধ্যে থাকে এরকম একটাও নাই গা। ওস্তাদের মায়ের শেষ রাতে হঠাৎ করে যদি হয়ে বসে তখন? ওই একটা হয়ে গেলে কপাল, কপাল খারাপ। হুম, কপালকে দোষে কোনো লাভ নেই, আমরা কখনো এরকম চান্স নিব না, এটা ভাগ্যের খেলা না, ঠিক আছে? এটা আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করে দেওয়ার বিষয়। আচ্ছা, আমরা কি সবাই কি একমত যে এ আর বি এর মধ্যে আনসার নেই 14 নম্বরটা? নাই ভাই। ওকে, নেই। নাম্বার সি তে যাই। ইচ নিউ ডিমান্ড ভাই চ্যালেঞ্জ। হ্যাঁ, ভাই বলেন ভাই, বলেন বলেন। ভাই একটু প্লিজ একটু মানে এখানে অ্যান্সারটা কিভাবে দেওয়া যায় আমি তো ক্লাস পাইনি মানে একটু শর্টকাটের মধ্যে একটু বুঝাই এই অ্যান্সারটা মেডিকেল বলছে কোশ্চেন নাম্বার 14 থেকে 18 ইন কেসেস টু এস এক্স প্যারাফেজ হুম, হ্যাঁ এর এন্ড প্যারাগ্রাফস। এর উইথ হুম, হ্যাঁ প্যারাগ্রাফ which paragraph contain the following information. Choose the correct letter A and A party. In box 14 থেকে 18 on your answer sheet. And your use of only letter more than false. হুম। ওকে, তাহলে ভাই আপনি কি মানে চাচ্ছেন এই কোশ্চেনটা একটু বুঝিয়ে দিই, তাই নাকি? হ্যাঁ 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 ওকে, আচ্ছা। কোশ্চেনটা এখন এই যে কোশ্চেন টাইপ ভাই, এই কোশ্চেন টাইপে বলা হয় কি হেডিং ম্যাচিং, হেডিং ম্যাচিং অথবা প্যারা ম্যাচিং, ঠিক আছে? এখানে আপনার কি করতে হবে, এই যে প্যারাগ্রাফ কয়টা আছে ভাই প্যাসেজে? দেখেন, এ থেকে শুরু করে এফ পর্যন্ত, মানে কি এ বি সি ডি ই এফ, ছয়টা প্যারাগ্রাফ, তাই না? ছয়টা প্যারাগ্রাফ আছে এ থেকে এফ পর্যন্ত। আপনার কাজ কি, প্রতিটা কোশ্চেনে যা বলেছে সেই কোশ্চেন আনসারটা, মূলত এই স্টেটমেন্টটা কোন প্যারাগ্রাফে উল্লেখ করা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন দেখেন, যদি 14 নম্বরের আনসারটা আমার থাকে কি এফ নম্বর প্যারাগ্রাফে, তাহলে আমার 14 নম্বরের জায়গায় আমরা দিব এফ সামথিং এরকম। বুঝতে পেরেছেন ভাই? এখন এই 14 নম্বরে অ্যান্সার টাকা শুধু অনলি এফ বসাই দিয়ে আনসার হয়ে যাবে হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট ভাই, এক্স্যাক্টলি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে যাবে। তার মানে আমার আর ধরতে হবে a reference to chemical compounds which impact on performance, right? এটা জি কোন ভাই, পেজে আছে? জি ভাই, এক্স্যাক্টলি। আর Okay. এই যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। আপনার কিন্তু আনসার রিপিট হইতে পারে, মানে একই প্যারাগ্রাফ থেকে দুইটা আনসারও আসতে পারে। এই জন্য একটা কমপ্লিট করে গেলাম, তার মানে এই মনে করা যাবে না যে না এই প্যারাগ্রাফটা আমি আবার আসবো না, ওটা থেকে আবার আনসার আসতে পারে, এটাই। তো আচ্ছা ওকে, ওকে, সো মুভিং অন। এ বি রেখেছিলাম, আমরা সি নম্বরে যাই। ইচ নিউ ডিম্যান্ড is on them রেসপন্স ফ্রম থ্রেট নেই, সিতেও নেই। স্ট্রেস হরমোনস, আচ্ছা হরমোন, হরমোন ভাইয়া প্রয়োগ। আমরা এ বি সি এগুলা তাড়াতাড়ি কিভাবে স্ক্যান করবো? স্ক্যান করবে কি, এই যে কার্সর দিয়ে ধরে হাইলাইট করতে করতে তুমি যাবা, হাইলাইট করতে করতে যাবা, এরকম ভাবে স্ক্যান করবে।
ধরে ধরে এভাবে ধরে ধরে স্ক্যান করবো, বুঝতে পারছো? আর যদি তুমি শুধুমাত্র চোখ দিয়ে পড়ো তাহলে হয়তো কোন লাইন থেকে কোন লাইনে গেলা সেটা তোমার হারিয়ে যেতে পারে। যখন প্র্যাকটিস এরকম করবা রিডিং, কার্সর দিয়ে হাইলাইট করে করে এরকম ভাবে পড়বা, টান দিয়ে এরকম ভাবে পড়বা, বুঝতে পারছো? কিন্তু আর ভাই আর এক নজরে পড়ে বুঝবো কিভাবে এখানে আনসার নাই গা? কারণ প্যারাবেসিংও থাকতে পারে, তো কেমনে কি? এক নজরের ব্যাপারটা না, এখানে কি তুমি জানো কিন্তু, দেখো দুটো কেমিক্যালের নাম, এই কেমিক্যালের নাম কি তারা প্যারাফ্রাজ করতে পারবে? তারা কখনো ওই জিনিসটা প্যারাফ্রাজ করতে পারবে না। এটা তোমার কোশ্চেন টু কোশ্চেনে ভ্যারি করে, ঠিক আছে? কারণ তুমি দেখবা যখন নির্দিষ্ট দুটো কেমিক্যালের নাম বলে দিয়েছে তখন তুমি জানো যে তোমার কি এই দুটো জিনিসই খুঁজতে হবে। এই কোশ্চেনটার জন্য আনসারটা খুব বেশি টাফ না। আর তার ক্ষেত্রে কি বললাম না, আলটিমেটলি রিডিং এর দক্ষতা আসলেই বাড়ানোটা দরকার, বেশি বেশি করে এই জন্য একটু পড়তে হবে কয়েকটা মাস। এই দক্ষতাটা একদিনে কখনোই আসবে না, শুরুতে একটু সময় লাগবে, পড়তে পড়তে আসবে জিনিসটা। তুমি স্টপ ওয়াচ নিয়ে বসো, একটা আর্টিকেল পড়ছো, স্টপ ওয়াচ নিয়ে বসো, তখন তুমি মেজার করো, টাইম মেজার করো যে এই পুরো আর্টিকেলটা পড়তে কতক্ষণ লাগবে। এভাবে পড়তে পড়তে পড়ার দক্ষতাটা বৃদ্ধি পাবে। আমরা চাই থ্রেড, সিতেও নেই, ডিতে, এই যে ডিতে আনসারটা আছে, কোন লাইনে আনসারটা আছে বলো ভাইয়া ডিতে যদি দেখি আমরা ভাই এখানে বলছে অ্যাড্রেনালাইন অ্যান্ড কর্টিসল, এই দুইটাই হবে মেবি, দুইটা কেমিক্যালের কথা, দুইটা হরমোন মেবি। এক্স্যাক্টলি ভাই, এ দুটোই হবে। তাহলে 14 নম্বরের আনসার হবে কি? ডি। ডি, জি ভাই। পেছি কোথায় আমরা? সেকেন্ড লাইনে যে ভাই অ্যাড্রেনালাইন অ্যান্ড কর্টিসল। এক্স্যাক্টলি, also known as stress hormones, এটাই। কারো কোনো কনফিউশন আছে? ভাই একটু যদি বুঝিয়ে দিতে হবে। এইখানে তো অনলি দুইটা কেমিক্যালের কথাই বলা, মানে কেমিক্যাল নাম তো উল্লেখ করে নাই। না, কেমিক্যালের নাম কোনটা সেটা তো আমরা দেখে বুঝবো, এটাই এই দুটো কেমিক্যাল। জি জি, এক্স্যাক্টলি। অনলি অনলি এই দুইটা ধরলে অ্যান্সার পাওয়া যাবে, এছাড়া কোনো ক্লু নাই না, ধরা। ভাই ক্লু এটাই, দুইটা কেমিক্যাল, আর কোনো জায়গায় দুইটা কেমিক্যালের কথা বলে নাই, শুধুমাত্র এই জায়গাটাই বলেছে। আর আরেকটা বলছে ডিউরিং দ্য চ্যালেঞ্জ adrenal increase the amount of blood pump, আচ্ছা ঠিক আছে। এই যে But আছে, as was which allows more energy, effect তাই না? এ- যত বেশি এনার্জি তত বেশি পারফরমেন্স নাকি? কিন্তু আপনার কিওয়ার্ড হলো এই দুইটাই, দুটো কেমিক্যাল, দুটো কেমিক্যাল কি কি, অ্যাড্রেনালিন আর কর্টিসল, এটাই। এর থেকে বেশি কিছু আমার দেখার দরকার নেই। 15 এক্সাম্পলস অফ স্ট্র্যাটেজিস ফর মিনিমাইজিং দি ইফেক্ট অফ স্ট্রেস। ভাই ই করেন, মিউটটা করেন একটু, মাইকটা মিউট করেন। ও আমি ওকে, এক্সাম্পলস অফ স্ট্র্যাটেজিস ফর মিনিমাইজিং দি ইফেক্টস অফ স্ট্রেস। আচ্ছা, আহ, আসিফ, 15 নম্বর কোশ্চেনটা দ্বারা কি বোঝাতে চেয়েছি তুমি বলবা একটু। আসিফ তোমাকে বলছি। ভাই কিছু স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে যেগুলা কই গেল, যেটা বলুন, মিনিমাইজ করতে পারবে স্ট্রেস। মিনিমাইজ শব্দের অর্থ কি? মিনিমাইজ শব্দের অর্থ কি? কমাইতে পারবে, মানে এক্স্যাক্টলি, স্ট্রেসটা কমাবে। রিডিউস করতে পারবে। আর স্ট্র্যাটেজি মানে কি? স্ট্র্যাটেজি বাই, কৌশল, কি বলে বাংলা এটাকে? কৌশল, কৌশল, হ্যাঁ ভাই কৌশল। কৌশল। মানে এমন কিছু কৌশলের উদাহরণ দেওয়া আছে যে কৌশলগুলো অবলম্বন করলে আমরা চাপ কমাতে পারি। ঠিক আছে। দেখে আসি আমরা। স্ট্র্যাটেজিস, more resources, the more likely they are to bring resources. Okay, so it's state এই, যেহেতু আমরা ডি পর্যন্ত এসেছি, ইএফ তাই না?
পরবর্তী দুটো প্যারাগ্রাফ আমরা পড়ে যাব, তারপরে যদি না পাই আবার শুরুর দিকে যাব। কি পড়ি? অ্যাংজাইটি ইজ দেয়ার when আন্ডার প্রেশার। ওকে না, এখানে দেওয়া আছে কন্ডিশন, হার্ট কন্ডিশন, এটা হবে না এই জন্য। অ্যাংজাইটি, অ্যাংজাইটির যেই হার্মফুল ইফেক্টগুলো সেগুলো এখানে দিয়েছে মূলত, কিন্তু এখানে কিন্তু বলেনি এগুলো স্ট্রেস কমানোর জন্য কৌশলগুলো, এগুলো এখানে বলেনি। এই যে নম্বর প্যারাগ্রাফ, নম্বর প্যারাগ্রাফ বাদ কেন? এখানে শুধুমাত্র নেগেটিভ কথাবার্তা, আমার গায়ে ব্যথা, আমার উইকনেস, তাই না, এইসব কিছু কথা, কিন্তু এগুলো থেকে বেরিয়ে আসার যে উপায়গুলো, স্ট্র্যাটেজি বা কৌশল, সেগুলো কথা এখানে বলেনি। বাদ। এ দেখ, এই যে আমরা কিন্তু বুঝতে পারছি এখানে আসাটা থাকতে পারে কেন। বাট দেয়ার আর মেনি ওয়েজ অ্যাথলিটস ক্যান এনশিওর দে রেসপন্ড পজিটিভলি আন্ডার প্রেশার। এখানে কিন্তু পজিটিভ কথা বলেছে না, মেনি ওয়েজ, বেশ কিছু পথ আছে বা যে বেশ কিছু পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করে কি আমরা প্রেশারের আন্ডারে, চাপের মুখে আমরা পজিটিভ থাকতে পারি। সাচ অ্যাজ, এই যে এক্সাম্পল বলেছে তাই না, এক্সাম্পল। আর যখনই আমরা সাচ অ্যাজ বা ফর এক্সাম্পল বা ফর ইনস্টেন্স এই টাইপের জিনিসগুলো লেখা থাকবে, তখন আমরা বুঝবো কি তারপরে একটা এক্সাম্পল বা উদাহরণ আছে, তাই না? তার মানে কি আমরা মোটামুটি শিওর যে এরপরে আনসারটা থাকতে পারে। কোচেস or parents use psychologists and also help us change how the physiological responses, helping them see age well in the future. এই যে এইটুকুর মধ্যে আনসার আছে, কেন আনসার আছে এইটুকু এক্সপ্লেন করবেন সাজিদ ভাই। আনসার কিন্তু এর জি মধ্যে ভাইয়া, আছে। হুম, আপনি একটু ভাই যে এখানে সাইকোলজিস্ট, হ্যাঁ বলুন ভাই। আচ্ছা, এখানে অ্যান্সারটা আছে। এটার মূল কারণ হলো ফার্স্ট লাইন, এই মানে পিছনের প্যাসেজটায় মূলত এর ইগুলা বলছে আর কি। আর নিচের এখানে বলছে বাট দেয়ার আর মেনি ওয়েজ, মানে এখানে অনেক ধরনের ওয়ে আছে এগুলারে মানে কমানোর। তো তার মধ্যে আছে ইট ক্যান বি প্রমোটেড থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ এন্ড আদার সাজেস কোচেস এন্ড প্যারেন্টস, মানে কোচ এবং এদের আর কি বলে মানে কি আমরা এখানে এখানে কিওয়ার্ড কি জানেন ভাই? কিওয়ার্ড এখানে হলো এক্সাম্পল, আমরা উদাহরণ খুঁজছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উদাহরণ। যেমন এই যে দেখেন, সাইকোলজিস্ট ক্যান হেল্প অ্যাথলেটস ক্যান চেঞ্জ দেয়ার সাইকোলজিক্যাল রেসপন্স such as helping them see higher heart rate as excitement rather than nervous. এক্স্যাক্টলি, মানে কি আমরা, এগুলাই মানে এক্সাম্পল দিছে কিছু। মানে মোট কথা হলো আমরা এখানে এক্সাম্পল বা উদাহরণ খুঁজছি। যেমন ধরেন আমি একটা জায়গা থেকে, ধরেন মতিঝিল থেকে কি মিরপুর বা সামথিং এরকম কোনো জায়গায় যেতে চাই, আমার কিন্তু বেশ কিছু ওয়ে আছে। ফর এক্সাম্পল কি কি, আমরা বাসে যেতে পারি, সিএনজি যেতে পারি, মেট্রো ধরে ভেঙে ভেঙে মেট্রো যেতে পারি, লেগুনা যেতে পারি, উবার বা পাঠাও এভাবে যেতে পারি। এগুলো কি অনেকগুলো ওয়ে না, অনেকগুলো পথ না, হ্যাঁ পদ্ধতি? এই ব্যাপারটাই সেরকম। যেহেতু আমার এখানে হ্যাঁ, বলাই আছে কোশ্চেন এক্সাম্পল, আমিও প্যাসেজে এক্সাম্পলই খুঁজবো, বুঝবো, ইয়েস। এটাই। আর আমি দেখলাম কি কেন এক্সাম্পল আছে এখানে, যখন দেখুন সাচ অ্যাজ বলা আছে, হ্যাঁ, সাচ অ্যাজ, সাকসেস মানে হ্যাঁ সাচ অ্যাজ দেখার কারণে আমরা বুঝলাম কি এরপরে আমার উদাহরণগুলো লিস্ট করা আছে। কারণ আমরা মনে রাখবো জিনিসটা যে সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, তাই হুম, না, অথবা নেমলি, এই জিনিসগুলো থাকলে তারপরে কোনো না কোনো কিছু একটা উদাহরণ দেওয়া হবে। এই জন্য আমরা মোটামুটি দেখে বুঝতে পারলাম যে এখানে আনসারটা থাকার সম্ভাবনা 16 আনা। তাহলে আমার 15 নম্বর আনসার কি হচ্ছে? এফ হচ্ছে। আচ্ছা, এবার বলেন এই লজিকটা বুঝতে পারেন নাই কে কে? বুঝতে পারিনি কে কে, অথবা আবার বুঝিয়ে দিলে ভালো হয়, এরকম কে কে? আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি সবাই বুঝেছেন, বুঝলেই ভালো।
16 নম্বর, হাউ আ স্পোর্টস পারসন অ্যাকাউন্টেড ফর দেয়ার ওন এক্সপিরিয়েন্স অফ স্ট্রেস। প্রশ্ন চলে যাচ্ছি রায়হানের কাছে। রায়হান, 16 নম্বর কোয়েশ্চেনে কিওয়ার্ড কোনটা বলো তো? How a sportsman accounted for their own experience of stress. মানে একটা স্পোর্টসম্যান কি করে মাঝে মাঝে যখন এতে করে তখন কি এক্সপেরিয়েন্সটা স্ট্রেস এক্সপেরিয়েন্সটা কিভাবে কাজে লাগে সলিউশন করে দিতে হবে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে কি? অ্যাকাউন্ট মানে হলো আগে পূর্বে কোনো একটা ঘটে গেছে, সেই ঘটনাটা তুমি এখন বলছো, তখন অ্যাকাউন্ট মূলত ইউজ করে। মানে কি, একজন স্পোর্টস পারসন, একজন খেলোয়াড় মূলত তার সঙ্গে ঘটে যাওয়া আর কি কোনো একটা জিনিস, অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা শেয়ার করছে আমাদের সাথে, এজন্য বলেছে অ্যাকাউন্টেড। তাহলে এখানে কিওয়ার্ড কয়টা? কিওয়ার্ড এই স্পোর্টসম্যান স্পোর্টস পারসন আর এক্সপিরিয়েন্স, এই দুটো হচ্ছে কিওয়ার্ড। কারণ দেখো, কে শেয়ার করছে আর কি শেয়ার করছে, তাই না? কে কে মানে ব্যক্তি, এখানে স্পোর্টস পারসন, আর কি কি করছে হলো সেটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। এই দুটো জিনিস আমার ক্লিয়ার, এই জন্য এই দুটো হলো আমার এখানে কি কিওয়ার্ড। এখন আমি কিন্তু জানি আনসার কি হবে, কেন? এই যে এমা রাডুকানু, আগে কি আরো কোথাও আছে? হ্যাঁ আরো আগে আছে, এই যে এখানে আছে, এই যে এমা রাডুকানু, দুই জায়গাতেই কিন্তু নামটা আছে। তাহলে আমরা কিভাবে বুঝবো কোথায় আছে এখানে আনসার? এখন আমাকে একটু ইন ডেপথ করতে হবে। অ্যাকাউন্টেড ফর দ্য ওন এক্সপিরিয়েন্স অফ স্ট্রেস, মানে সে যে কিরকম চাপের মুখে ছিল, সে চাপটা বর্ণনা করেছে। তাহলে এই যে নাম নাম মেনশন করা আছে কয়টা প্যারাগ্রাফে? প্রথম প্যারাগ্রাফ এ, দ্বিতীয় and প্যারাগ্রাফ সি। মানে আমরা বুঝতে পারছি কি, আনসার যদি থেকে থাকে তাহলে হয় এ এর মধ্যে থাকবে, না হয় সি এর মধ্যে থাকবে। এ আর সি বাদে, মানে এই প্রশ্নটা সলভ করার জন্য এ আর সি বাদে অন্য কোনো প্যারাগ্রাফ পড়ার দরকার নেই, তাই না? এবার আমরা দেখে আসি এ প্যারাগ্রাফে কি বলেছে। ইজ ইজি সামথিং দ্যাট এই যে এই যে something that British tennis player Emma Raducanu wrote about on social media following her withdrawal. আচ্ছা, withdrawal শব্দের অর্থ কি? উত্তরণ নেবি ভাই। উত্তরণ না, মানে হলো ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, এটা মানে বোঝায় উইথড্রয়াল। ভাইয়া উইথড্র অ্যান্ড উইথড্রল কি দুইটা ডিফারেন্ট? কিছুটা ডিপেন্ড ভাই, এবং এটা ভাই ডিপেন্ড করবে কি কখন আপনি ইউজ, কনটেক্সটের উপর ডিপেন্ড করবে। যেমন আমরা অনেক সময় বলি কি, আমি ব্যাংকে যাচ্ছি মানি উইথড্র করতে, তাই না? জি ভাই, আমি এটার জন্য বলতে পারি ওখানে ডিপোজিট অ্যান্ড উইথড্র দুইটা অপশন থাকে। এক্স্যাক্টলি, ও ক্ষেত্রে ভাই উইথড্র মানে কি, তুলে নেওয়া, আচ্ছা, তুলে তুলে না, নেওয়া আচ্ছা বোঝায় উইথড্র ভার্ব। আর উইথড্রয়াল মানে কি, আপনি জিনিসটা ছেড়ে দিচ্ছেন, আচ্ছা। এরকম জিনিস, এটা ছেড়ে দেওয়া হয়ে গেছে, এটা ছেড়ে দেওয়া বা ছাড়া, শুধুমাত্র ছাড়া, এটাই। বা ত্যাগ, যেটা বললাম, ত্যাগ ত্যাগ করে দেওয়া, তাই। বা আরো একটা জিনিস যেটা আপনি মাথায় রাখতে পারেন, যদি এই সব কিছু মনে না থাকে, মাথায় রাখবেন বিচ্ছিন্ন। যেমন আপনি টাকা তুলে নিলেন, টাকাটা কি বিচ্ছিন্ন হয়ে গেল না? বিচ্ছিন্ন হয়ে গেল। এভাবেই এই দুটো জিনিস মনে রাখতে পারেন, উইথড্রয়াল সম্পর্কটা কি বিচ্ছিন্ন, তাই। আচ্ছা, আমাদের লিঙ্কের ম্যাচ শেষ হয়ে যাবে, আমরা নতুন লিঙ্কে জয়েন করি, বাকি সলভ করি ওখানে।
ওয়েলকাম। আচ্ছা আসিফ, এই ইশতিয়াক জয়েন করবে না? আসিফ, শুনতে পাচ্ছ কথা? আনমিউট করো আসিফ, তুমি হয়তো বলছো, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, বাকি সবাই জয়েন করুক। ওকে, এসে পড়েছি আমরা। আর কে বাকি আছে? এই হাসিব, জিরানিকে জয়েন করা আর কতক্ষণ লাগে খাইতে? ক্লাসগুলো কিন্তু মিস করে যাচ্ছে। বলেন ভাইয়া, আবার একটু বলো। বলতেন কি কি বলছিলেন ভাই? বললাম যে জিলানিকে একটু জয়েন করাও, ও তো পুরোপুরি সাইলেন্ট ছিল। কি এখনো খাচ্ছে না কি করতেছে? ও খাওয়াতে আছে, এখনো? কাজ জানা চলে গিয়া জয়েন হইতেছে ভাই। আগে হয়েছিল ওই যে নতুন নাম দিছে তো, জেকে জিলানি। জেকে জিলানি। আচ্ছা, সেটা তো দেখার বিষয় না, কিন্তু এই ক্লাসগুলো যেন মিস না হয়। ও মিস করে যাচ্ছে, এই সমস্যা করে। এই যে আসছে। ঠিক আছে, আমরা ডিরেক্টলি চলে যাই। আচ্ছা, এই যে British tennis player Emma Raducanu wrote about on social media following her withdrawal from the 2021 Wimbledon tournament. মানে কি, সে যে 2021-এ যে টুর্নামেন্টটা ছিল উইম্বলডন টুর্নামেন্ট, সেটা থেকে সে কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছিল। কেন বিচ্ছিন্ন হয়ে গেছিল সেই কারণটা সে মূলত বর্ণনা করেছে সোশ্যাল মিডিয়াতে, তাই না? ওই জন্য এটা কি, এটা একটা অভিজ্ঞতা নাকি? অভিজ্ঞতা শেয়ার করেছে নাকি কারো কোনো সমস্যা আছে বুঝতে, যে অভিজ্ঞতা না অন্য কিছু? আচ্ছা, শুরুতে আমরা ফিরে যাই। আপু, আপনি বলবেন, আপনি তো সবসময় চুপচাপ থাকেন, ওই জন্য আপনাকে সব প্রশ্ন করবো এখন থেকে। আমরা কি বলেছিলাম 16 নম্বর কোশ্চেনের আনসার কোন কোন প্যারাগ্রাফের মধ্যে থাকতে পারে? 16 নম্বরে আমরা দুটো নাম পেয়েছি, একটা আছে এতে আর একটা মেবি নিচে একটা প্যারাগ্রাফে আছে, এই দুটোর মধ্যে থাকবে। নিচে কোনটা? সিতে? জি ভাইয়া, সিতে আছে। এক্স্যাক্টলি। তো এতে যে প্যারাগ্রাফটা, এতে প্যারাগ্রাফে আমরা বুঝলাম কি, সে তার একটা অভিজ্ঞতা নিয়ে সে কেন এই টুর্নামেন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল সেটা নিয়ে সে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছে ও বর্ণনা করেছে, তাই না? তাহলে তো আমরা মোটামুটি এটা শিওর যে সে তার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নিয়ে বলছে। এটাই তো। এখন যেহেতু আমরা সিকেও কনসিডার করেছিলাম, তাই আমরা সিও পাশাপাশি একটু পড়ে আসবো, দেখবো ওখানে কিছু আছে কিনা। দেখি। Experiencing a threat response. Circumstances, না, সি নম্বর আনসার হবে না।
সি নম্বরে আনসার হবে না কেন? আর সি নম্বরে যদিও এমা রাডুকানো এই নামটা উল্লেখ করা আছে, এখানে মূলত বলা হয়েছে যে সে যে স্ট্রেসটা ফিল করেছিল তার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়া আছে, যে সে ঠিক কী কী কারণে স্ট্রেস উপলব্ধি করে রাখতে পারে। যেমন কি ফেসিং এ মোর স্কিলফুল অপোনেন্ট, মানে কি সে যার সঙ্গে খেলছিল সে হয়তো তার স্কিল অনেক বেশি, তাই না? প্লাস তারপরে সে হয়তো এত বড় অডিয়েন্স, যেটা অডিয়েন্সের সামনে এরকম খেলে অভ্যস্ত না, তাই না? এই টাইপের জিনিসগুলো থেকে তার অ্যাংজাইটি, তার আর কি যে উত্তেজনার লেভেলটা সেটা বেড়ে গিয়েছিল, এবং সে কারণে সে আলটিমেটলি পারফর্ম করতে পারেনি ভালো। কারণ বলা আছে এখানে, কিন্তু আমরা তো কারণ খুঁজছি না, আমরা খুঁজছি কি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তাহলে কি দাঁড়ায়, যেহেতু এখানে বলা আছে সে তার অভিজ্ঞতা নিয়ে আর কি সোশ্যাল মিডিয়াতে লিখেছিল যে কেন সে বিচ্ছিন্ন হয়ে গেল, তাহলে এই কারণে আমরা বলতে পারি কি আনসার হবে 16 এ। কি কেন এ হবে বুঝতে পারলাম? এই যে হাসিব, তুমি তো জি ভাইয়া ভাইয়া, এটা আমি লাস্টের লাইন ইন্ডিকেট করেছিলাম। এখন তো ভাই বুঝতে পারতেছি। আচ্ছা, তখন শুরুতে যখন সলভ করছিলাম তখন বুঝতে পারো নাই কেন? এটা ভাই বুঝছি না তখন। না কেন? ইলে- সে ওটা কারণ, এটা ওটা কারণটা কি? মিনিং তার কইতে পারেন, এখন আপনি বুঝাই দিয়েছেন তো এখন বুঝছি। বুঝতে পারছি। ঠিক। আপনি গুরু আমি শিষ্য, বুঝি আমি কম, আপনি বুঝিয়ে দিলে আমি বুঝিতে সক্ষম। যাক, এই কারণে আমরা কি আমাদের এই ফিডব্যাকে যে হোমওয়ার্ক সেশনটা, এটাতে একটু ভিন্নতা আনবো। করবো কি একটা আমরা নিজেরা সলভ করব, বাকিটা আমরা আনসার দেখে মিলানোর চেষ্টা করবো যে কেন আনসারটা হলো, এই আর কি। ওকে, 17 নম্বরে যাই। স্টাডি। ভাইয়া হ্যাঁ বলেন আপনি। এই যে 16 নাম্বারটা যেটা সলভ করলেন, এটাতে আমি এ নাম্বার এই লাস্টের 2 লাইন এই থট দ্য ইয়ং প্লেয়ার হ্যাড বিন, এই যে লাস্টের যে 2 লাইন এটা দেখে আমি ইন্ডিকেট করেছিলাম। কোন দুইটা লাইন আপনি কোত্থেকে শুরু? আচ্ছা, এটা শুরু হচ্ছে যে বিগেন হ্যাভিং ডিফিকাল্ট টুর্নামেন্ট, যে ওখান থেকে ডিউরিং না, আপনার রেজাল্ট ঠিকই আছে। আপনি আসলে কি আনসারটা নি পুরো এই সবটুকুর মধ্যেই আছে আসলে। নিচের লাইনটা বিশেষ করে অ্যাকুমুলেশন এন্ড বাস এটা এই দুটো এক্সেলেন্ট, মানে উনার যে যে খেলতে গিয়ে যে প্রবলেমটা ফিল করেছিল, আর হ্যাঁ, এখানে তো এই দুটো লাইনের মধ্যে তো হ্যাঁ, উল্লেখ যে হার্ড এক্স্যাক্টলি, ডিউরিং এক্স্যাক্টলি, ম্যাচে, এই জন্য এক্স্যাক্টলি। এটা ধরেছিলাম। খেলার সময় আর কি তিনি যেই প্রবলেমগুলো ফেস করেছিলেন বা তার যে চাপগুলো এসেছিল, যাতে মেন্টাল চাপ, তাই না, বলেছিল হার্ট বিট বেড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, নার্ভাসনেস এগুলো কাজ করছে, এই জিনিসগুলোরই অভিজ্ঞতা উনি বর্ণনা করেছেন সোশ্যাল মিডিয়াতে। ওই জন্য ঠিক আছে, আপনার লজিক সম্পূর্ণই ঠিক। যাক, ভালো লাগলো। ওকে, এবার 17তে যাই। স্টাডি রেজাল্টস ইন্ডিকেটিং লিঙ্কস বিটুইন স্ট্রেস রেসপন্স অ্যান্ড পারফরমেন্স। ওকে রায়হান, তুমি 17 নম্বরটা আবার আমাদেরকে এক্সপ্লেন করবে যে প্রশ্নটা কি বোঝাতে যাচ্ছে। Study results indicating links between stress responses and performance. এখন তাহলে বলো কি বোঝাতে চাইছে এটা দিয়ে। রেজাল্ট জানতে যাচ্ছি যেটা ইন্ডিকেট করবে স্ট্রেস রেসপন্স এর সাথে পারফরমেন্স কেমন, স্ট্রেসের কার্যক্রমের সাথে কেমন দিচ্ছে, ফলাফল দিচ্ছে, এটার ভিতরে একটা রেজাল্ট, যেটা কানেকশন আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, কানেকশন। result। লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে একটা সংযোগ বা যোগসূত্র। যোগাযোগ। এক্স্যাক্টলি, যোগসূত্র। তাদের মধ্যে যোগসূত্রটা কোথায়, এটাই। স্টাডি রেজাল্টস মানে কি? স্টাডি, এক্সপেরিমেন্ট, এগুলো কিন্তু মোটামুটি একই জিনিস। মানে কোনো একটা স্টাডি করা হয়েছে বা এক্সপেরিমেন্ট করা হয়েছে, যে এক্সপেরিমেন্ট করে স্ট্রেস রেসপন্স আর পারফরমেন্স এই দুটো জিনিসের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে।
তো আমরা খুঁজবো এই জিনিসটাই, এমন কোন এক্সপেরিমেন্ট বা এমন কোন স্টাডি করা হয়েছে কিনা এই দুটো জিনিসের মধ্যে দিয়ে। দেখি আমরা। ভাইয়া এখানে কি স্টাডি মানে কি গবেষণা করা বুঝিয়েছে? হ্যাঁ এক্স্যাক্ট, গবেষণা। ওই কারণে কিন্তু আমি বললাম এক্সপেরিমেন্ট, গবেষণা এটা বোঝাতে চাচ্ছে। স্টাডি এক্সপেরিমেন্ট একই কথা। কোথায় আছে স্টাডির কথা? ইতে নেই, ইতে নেই। আচ্ছা ইএফ আমরা বাদ দিলাম, উপরের দিকে যাই। ইএফ ডি। আচ্ছা যে প্যাসেজগুলো আমরা অলরেডি আনসারে দিয়েছি না, সেই প্যাসেজগুলো আমরা পরবর্তীতে শুরুতেই পড়বো না, বাকিগুলো আগে পড়ে আসবো। তখন আমরা পড়লে বুঝতে পারবো যে না আনসার নেই, রিপিট হতেও পারে। ডিও বাদ দিলাম, সিতে যাই। ইচ নিউডিও টিপিক্যালি এই যে পাইছি, কোথায় পাইছি? এখানে রিসার্চ শোজ দ্যাট, এক্স্যাক্টলি। রিসার্চ মানে কি? গবেষণা। এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা। রিসার্চ এক্সপেরিমেন্ট স্টাডি, চাইলে লিখে রাখতে পারি। রিসার্চ এক্সপেরিমেন্ট স্টাডি, এই তিনটে জিনিস মোটামুটি একই সিমিলার অর্থ বহন করে। যখনই দেখবেন আপনি রিসার্চ স্টাডি বা এক্সপেরিমেন্ট, তখনই আপনি বুঝতে পারবেন যে না কোনো ধরনের গবেষণা চালানো হয়েছিল এবং সেই গবেষণার ফলাফলটা শেয়ার করা হচ্ছে। আর কিছু আমার দেখা লাগবে না। রিসার্চ স্টাডি দেখেছি, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি 17 আনসার সি। রিসার্চ স্টাডি আর একটা কি যেন বললেন? এক্সপেরিমেন্ট। ওকে ভাইয়া। ওকে আচ্ছা, তাহলে 17 নম্বরের আনসারটা খুবই ইজি ডিটেক্ট করা। তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যে 17 নম্বর সি কেন আনসার হলো বুঝিনি। ওকে, ধরে নিচ্ছি সবাই বুঝেছেন। 18 নম্বরে চলে যাই। Mention of people who can influence how athletes can perceive their stress responses. আচ্ছা পারসিভ শব্দের অর্থ কি কেউ জানেন? এটা সিনোনিম কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। পারসিভ শব্দের অর্থ হলো উপলব্ধি করা, মানে কি রিয়ালাইজ করা। আপনারা নোট নিয়ে রাখতে পারেন, বিশেষ করে রাইটিংয়ে আমরা ধরেন যখন লিখতে যাচ্ছি, আমরা লেক্সিক্যাল রিসোর্স বাড়ানোর জন্য আমরা রিয়েলাইজ ইউজ করলাম না, তার পরিবর্তে পারসিভ এই শব্দটা ইউজ করলাম, একই অর্থ উপলব্ধি করা। এই যে mention of people who can influence how athletes perceive their stress responses, মানে গুটি কয়েক ব্যক্তির কথা বলা আছে যারা আর কি তারা এই অ্যাথলিটদের চাপে যখন তারা পড়ে তখন তার রেসপন্স থাকবে না, তারা কীরকম বিহেভিয়ার করছে, তাদের গতিবিধি, যেটা চাপে পড়ে তাদের গতিবিধি কীরকম হয় সেগুলো ইনফ্লুয়েন্স করতে পারে কিছু কিছু ব্যক্তি, সেই ব্যক্তির কথা মেনশন করা আছে এমন। আচ্ছা প্রশ্ন বুঝতে কি কোনো সমস্যা আছে কারো? 18 নম্বর না ভাইয়া। ওকে, তাহলে স্পেসিফিক কিছু লোকের কথা বলা আছে, সেই লোকটা কোথায় লোকের আছে বলে দেখি আমরা। আচ্ছা এখনো পর্যন্ত আমাদের কোন প্যারাগ্রাফটা অ্যানসারে আসে নাই? বি ভাইয়া, বি বি আর বি আর ই নাম্বার ভাইয়া।
ই Exact. এফ না, এফ এসেছে, 15 নম্বরে ছিল এফ। তাহলে কি আমরা বিআর বিআরই আগে পড়বো, পড়ে কনফার্ম করবো এখানে আনসার আছে কি নেই দেখি। There are many different factors that dictate typically stress is the exchange demand and resources, okay, business and any না, বি নম্বর প্যারাগ্রাফে কি কোনো স্পেসিফিক করে বলা আছে যে এই এই লোকগুলোর কারণে তার পারফরমেন্স হয় নাই? নাই, কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা কিন্তু এখানে বলা নেই। আমাদের দরকার কি ব্যক্তি, তার মানে না এমন কিছু এখানে বিতে আনসার থাকবে না। ইতে চলে যাই, দ্যাটস এর অ্যাংজাইটি, এই যে না, ইতেও নেই। ইতে বলা আছে কি অ্যাংজাইটির কারণে, এই যে অ্যাংজাইটির কারণে কি জিনিস হতে পারে, মাসল ট্রেমর। ট্রেমর মানে কি কম্পন, কাঁপা। এ ভূমিকম্পন, আর্থকুয়েক, এটাও কিন্তু এক ধরনের ট্রেমর, কম্পন। শর্টনেস অফ ব্রেথ, হেডেক, নশা। নশা, এই যে এই একটা জিনিস নশা, নজা উচ্চারণ, এটা নসি না নজা উচ্চারণ এটা। এই শব্দের অর্থ সবাই লিখে রাখেন। আমরা বলি না মাথা ঝিমঝিম করছে, জি জি এই নশা শব্দের অর্থ হলো মাথা ঝিমঝিম করা। আচ্ছা stomach pain, weakness and a desire to escape in more extreme cases. নোটস না, এখানে কিন্তু অ্যাংজাইটি হার্মফুল ইফেক্টগুলো আছে বা আপনার বডির উপর কি ইম্প্যাক্ট ফেলতে পারে সেগুলো বলা আছে। এখানে কোনো পিপলের কথা মেনশন করা নেই। তাহলে আমাদের কি বি বাদ ই বাদে, ই এর পরে আছে এফ। আমরা দেখি তাহলে এফ ই আরটা চেক করে যাই, কোচেস অ্যান্ড প্যারেন্টস। এই যে এখানে কিন্তু পিপল, লোকজনের কথা বলা আছে এখানে। এই যে আসিফ, আসিফ তুমি বলবে 18 নম্বরের আনসার এফ নম্বর প্যারাগ্রাফে আছে, কিন্তু কোথায়? আনমিউট করো আসিফ। ভাই পাচ্ছি না। পাচ্ছ না, আচ্ছা তুমি 18 নম্বর কোশ্চেনটা একটু পড়ো তো, জোরে জোরেই পড়ো, সবাইকে শোনায় পড়ো। Mention of people who can influence how athletes perceive their stress responses. আচ্ছা, তোমাকে এখন আমি একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে প্রশ্ন করি, তাই না? তুমি কি ছোটবেলায় এমন কোনো হয়েছে যে এমন কোনো ক্রিকেট টুর্নামেন্ট বা ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়েছো যেখানে তোমার বাবা মার সঙ্গে প্রেজেন্ট আছে, তোমার খেলা তোমার বাবা মা দেখছেন, না ভাই। বা এরকম জীবনে কোনোদিন খেলে নাই। আচ্ছা বা বা সেটা বাদ দিলাম, ঠিক আছে। ধরো তুমি পরীক্ষা দিতে গেছো, তাই না? বোর্ড পরীক্ষা দিতে গেছো, তোমার সঙ্গে তোমার বাবা মা গিয়েছে এবং সেটা তোমার একটা ইনফ্লুয়েন্স পড়ছে, এরকম কি কোনো পরিস্থিতি শিকার হয়েছো কখনো? তা তো মনে পড়ছে না ভাই, ইনফ্লুয়েন্স করছে কিনা তো মনে পড়তেছে না। আচ্ছা, তাহলে আমি নিজের একটা এক্সাম্পল দিই। এখানে হয়তো অনেকেই জানেন না, আমি কিন্তু দীর্ঘ 11 বছর তবলা শিখেছি। তবলা বাজাতে পারি, গানের সঙ্গে বাজাতে পারি, এবং সার্টিফিকেট আছে। আমি ছায়ানটে শিখতাম তবলা। তো আমি একটা আমার পার্সোনাল এক্সাম্পলের কথা বলি। আমি একবার একটা ফাংশনে তবলা বাজাতে গিয়েছি। তো ওই ফাংশনটা সবাই দেখবে এসেছে, আমার বড় মামা এসেছে, আমার বাবা মা তো আছেই, তাই না? তো এই যে আমি যে স্টেজ ভর্তি একদল লোকের সামনে বসে তবলা বাজাচ্ছি, সঙ্গে কি আমার বাবা, আমার মা, আমার আমার যিনি গুরু ছিলেন, মেন্টর উনি ছিলেন, আমার মামা তারা ছিলেন। এই যে তাদের সামনে যে আমি পারফর্ম করবো, আমার কি একটা মনের মধ্যে নার্ভাসনেস কাজ করে না যে আমি কি আসলে পারবো? তারা দেখছে, যদি আমার খারাপ হয় তারা কি ভাববে, তাদের মুখটা মানে তাদের একটু ছোট হয়ে যাবে। আমার মাথায় কি এ ধরনের জিনিসগুলো কাজ করবে না? করাটাই কিন্তু স্বাভাবিক, নাকি? জি ভাই। তাহলে কি আমরা বলতে পারি না যে আমার এই যে স্ট্রেস, যে চাপে পড়ে আমার যে গতিবিধিটা পরিবর্তন হয়ে গেল, সেই পরিবর্তনের জন্য দায়ী কারা? এই যে আমার কাছে যে লোকজন যারা ছিল তারা আমাকে ইনফ্লুয়েন্স করছে, তাই না? জি ভাই। এই ব্যাপারটাও কিন্তু সেরকম। আশা করি উদাহরণ ভাই সবাই তাহলে
বুঝাতে পেরেছি? ভাই এখান থেকে যে ফিজিওলজিস্ট ক্যান বি অলসো হেল্প অ্যাথলেটিক, উনি পারে আর কি রেফারেন্স করতে স্পেস এটা, হ্যাঁ এটা আছে। রাইট ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই এটা আছে, তার আগেও কিন্তু আরো দুটো ওয়ার্ড আছে ভাই। আপনি বলেছেন, কি Such বলেছেন? as this is কোচ, parents use, কোচেস process অ্যান্ড প্যারেন্টস। or parents use. এক্স্যাক্টলি। ফিজিও সাইকোলজিস্ট বলেছেন, ওইটা আপনার আনসার ঠিক আছে, কিন্তু পিপল যেহেতু বলেছে অনেক ধরনের লোক, সাইকোলজিস্ট তো এক ধরনের লোক, আরও কত ধরনের লোক আছে? কোচেস। কোচ মানে যে কারা? যারা শিখায়, তাই না? তারা হলো কোচ। জি জি, আর প্যারেন্টস মানে বাবা মা। তো প্যারেন্টস, আমার বাবা মা, আমার কোচ বা আমার শিক্ষক, আর আলটিমেটলি সাইকোলজিস্ট, তারা আমাদেরকে এই জিনিসগুলো ইনফ্লুয়েন্স করে আমাদের স্ট্রেস রেসপন্সকে। ভালোভাবে হোক খারাপভাবে হোক সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু তারা ইনফ্লুয়েন্স করে। তারা যদি উৎসাহ দেয়, তাই না? উৎসাহ দিলে ওই জিনিসটা আমার কাছে ভালো, আর যদি কোনো উৎসাহ না পায় তাহলে জিনিসটা খারাপ। তো এই ইনফ্লুয়েন্সটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু তারা কিন্তু কোনো না কোনোভাবে প্রভাব রাখছেন, সেটা আমার দেখার বিষয়। তাহলে 18 নম্বরের আনসার কি হবে? এফ হবে। এবং দেখুন আপনারা মিলে যাচ্ছে, কিন্তু 15 আনসার এফ, 18 আনসার এফ, মানে কি? ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। যখনই এটা বলবে আপনি ধরেই নেবেন যে একটা রিপিট অবশ্যই হবে, অবশ্যই রিপিট হবে একটা, এটাই। তো কি খুব কি কঠিন কিছু জিনিস ছিল এটা আজকে? না ভাই, প্যাসেজটা মোটামুটি মোটামুটি আর কি ইয়ে ছিল, এত বেশি হার্ড না ভাই। ঠিক আছে, ওকে। তাহলে এখন হাসিব, কনফিউশন কি এখনো আছে ছোট ভাই? বলো। না ভাইয়া, এখন বুঝতে পারছি, একদম ক্লিয়ার? এখন একদম ক্লিয়ার। ওকে। নেক্সট ক্লাসে তুমি কি করবে জানো? নেক্সট ক্লাসে তোমাকে আমি 7 মিনিট, 1 2 3 4 5, 5টা প্রশ্ন, তোমাকে 7 মিনিট সময় দিব। তুমি এই জিনিসটাই তুমি এক্সপ্লেন করবো আমাদেরকে, কোন প্রশ্নের আনসারটা কেমন হলো। এটা শুধুমাত্র তোমার জন্য, এটা প্রেজেন্টেশনের মতো দিবা, কোশ্চেনগুলো বলবা, আনসার বলবা, আমাদেরকে শোনা, বোঝাবা যে আনসারটা এটা কেন হলো। ঠিক আছে? এটা তোমার জন্য স্পেশাল টাস্ক। ঠিক আছে ভাইয়া, কিন্তু ভাইয়া এটা 8 মিনিট দিয়েন, ব্রাজিল সাপোর্টার তো। বাঙালি খেতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে যায়। তাইলে ভাইয়া 6 মিনিট, তাইলে ভাইয়া 6 মিনিট দেন। 6 মিনিট? তাও 7 মিনিট, তাও 7 মিনিট দিয়েন না। ও আচ্ছা। না কিন্তু দেখো, 7 7 কিন্তু লাকি নাম্বার, বুঝে দেখো। না না, ব্রাজিলের জন্য 7 মিনিট পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার 5টার জন্য 5 মিনিট দিলাম। ঠিক আছে, তা দিতে পারেন, আমাদের 5টা কাপ আছে তো, এই জন্য দিতে পারেন। না না, ব্রাজিলের সাপোর্টারদের জন্য 7 মিনিট পারফেক্ট, অল আউট 7 মিনিট। আচ্ছা যাক, সবার মানে একটা মিডল গ্রাউন্ড থাকুন, 6.5 মিনিট। ঠিক আছে, এই তো একদম 6.5 মিনিট। 6 মিনিট 30 সেকেন্ড, এতটুকু সময় তুমি পাবো ভাই কি? এটা 7 মিনিট কেন নিতে চাই না? এত 7 মিনিট তো ভয় কিসের? আই ডোন্ট নো। মানুষ জানতে চায় 7 মিনিটের সমস্যা কোথায়। না, 7 মিনিট নেই, হচ্ছে ছাত্রলীগের নেত্রীরা, এই যে গত 2 বছর আগে জুলাই এনেছিল। আয় হায়। সেটাই সমস্যা। তো ব্রাজিলের ক্ষেত্রে ওরা তো টপিক আলাদা। তো ব্রাজিলের ক্ষেত্রে 7 মিনিট ইট ইজ সো নর্মাল। আচ্ছা, তো নেক্সট ক্লাসে আমাদের, আচ্ছা এরপরে আমরা হচ্ছে কি কিছু যেটুকু সময় আছে আমরা ক্লাসে আমরা স্পিকিংয়ে যাব, ঠিক আছে? তো তার আগে রিডিংয়ে নেক্সট ক্লাসে আমরা কীভাবে সলভ করবো বলে দিই। নতুন দুটো টাস্ক দেওয়া থাকবে, এবং আমরা কিন্তু আপনার টাস্ক দিয়েছিলাম 2 and 3, তাই না? 3 নম্বর কিন্তু আমি সলভ করে দিলাম না। 3 নম্বর আপনাদের কাজ কি? আপনারা ক্যামব্রিজ বইয়ে লাস্টে যাবেন, সলিউশন দেখবেন এবং ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করবেন এটা আনসার কেন হলো, এবং কেন যে হলো সেই লজিকগুলো, কারণগুলো লিখে আমাকে সাবমিট করবেন, যে এরকম হেডিং ম্যাচিংয়ে 14 নম্বরের আনসার সলিউশনে বলা আছে এটা, কারণ কি এটা। এবং সঙ্গে সঙ্গে লিখে রাখবেন, এই ফরম্যাট আমি আবার হোয়াটসঅ্যাপে লিখে দেবো, যে কোন প্যাসেজের কোন প্যারাগ্রাফের কত নম্বর লাইনে উত্তরটা আছে সেই জিনিসটা মেনশন করে আমাকে দেবেন।
এটা আমি হোয়াটসঅ্যাপে আবার লিখে দেবো, কোনো সমস্যা নেই। এটা দেওয়া থাকলে আর আরেকটা দেওয়া থাকবে আপনাদের নিজেদের সলভ করার। ওকে, তো বেশ কিছুদিন আমাদের স্পিকিং ভাই আমার একটু বলেন। বলতেন, হোমওয়ার্কটা আমি শুনতে পারি না নেটওয়ার্কের সমস্যার কারণে। ভাই হোমওয়ার্ক আমি আবার হোয়াটসঅ্যাপে ক্লিয়ার করেই দিব, সো সমস্যা নেই, চিন্তা করেন না। কারণ এটুকু আচ্ছা জিনিস আচ্ছা বললে এমনিতে সবাই কনফিউজ হয়ে যাবে আবার। বেশ কিছুদিন যাবৎ আমাদের স্পিকিং প্র্যাকটিস করা হয়নি, যার প্রাইমারি কারণ ছিল প্রথমত আমি রিডিং মডিউল শুরু করছি। রিডিং এমন একটা মডিউল, এখানে কনসেন্ট্রেশন দিয়ে না পড়ালে জিনিসটা সবার মাথায় থাকে না। আর দ্বিতীয় কারণ হলো আমরা দুজন দুজন করে এরকম স্পিকিং গ্রুপ ভাগ করে দিয়েছিলাম, ঠিক আছে, যাদের কাজ ছিল কি তারা কোশ্চেন সাবমিট করবে। তো এখনও বোধহয় কিছু কিছু গ্রুপ করেনি। আসিফ, তোমার তোমার আর ইশতিয়াক, তোমার গ্রুপের কিন্তু কোশ্চেনগুলো সাবমিট করা হয়নি। সো তুমি এক কাজ করো, রায়হান, তুমি আর আসিফ হচ্ছে কি একটা গ্রুপ হয়ে যাও, ঠিক আছে। তোমাদের কাজ হবে কি জানো, তোমরা 10টা কোয়েশ্চেন জেনারেট করবে স্পিকিংয়ের জন্য, স্পিকিং পার্ট 1-এর জন্য জেনারেট করবে। জেনারেট করে কোশ্চেনগুলো আগামীকালের মধ্যে সাবমিট করবে, আমাকে গ্রুপে দেখাবে, বুঝতে পেরেছো? কোন ভাই টপিক আমার পার্টনার কিছু আছে ভাইয়া? Anything, it could be anything, just speaking part 1 topic, question পার্টনার আমার পার্টনার কাজল তো মেবি পার্টনার দেখছিলাম গ্রুপে, সে তো লিভ নিছে, তো এখন কি করব? আপনি ভাই, আপনি আমার সাথে প্র্যাকটিস করবেন। তাই জান- কাজল সাডেনলি কাজল রাজা লিভ, আই ডোন্ট নো আচ্ছা যাক, ওয়াই। ওসব নিয়ে কথা না বলি, যাক আপনি আমার তাহলে সাথে আমরা কি দোষ করলাম? আমরা আপনার সঙ্গে প্র্যাকটিস করব। সবাই করবেন। এটা কি আপাতত কি গ্রুপটা ম্যাচ করার জন্য। তা এই কোশ্চেন মানে এই জিনিসটার উদ্দেশ্যটা কি, সেটা হলো এই কোশ্চেনগুলো আমরা জেনারেট করে সব সব গ্রুপকেই সবগুলো প্রশ্ন আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এই জিনিসগুলো এখন মোটামুটি কি যখন এই জিনিসগুলো প্রশ্ন আমার সব ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা সবাই মিলে একসঙ্গে প্র্যাকটিস করতে পারবো আবার। কিন্তু চর্চাটা তো আমাদের বেশি কিছুদিন ছিল না, এই জন্য এটা আমার আবার যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে। আর যেহেতু আপনাদের গ্রুপে অলরেডি 3 জন, সো মনে করেন থেকে আরও যুক্ত করে গেলে এখন সমস্যা। শুধুমাত্র এই ভারসাম্যটা রক্ষা করার জন্য আমি এই ডিসিশনটা নেওয়ার, এটাই। তাহলে এই তো, রায়হান আর আসিফ তোমরা একটা গ্রুপে, ঠিক আছে। ইশতিয়াকও ছিল, কিন্তু এখন ও আলটিমেটলি একটু ইরেগুলারই জয়েন করছে, তো এই জন্য আপাতত আছে তুমি আর আসিফ, যে তোমরা একটু বেশি রেগুলার। তোমরা স্পিকিংয়ের একটা গ্রুপ, এবং এটাই তোমরা আগামীকালের মধ্যে কোশ্চেনগুলো আমাকে সাবমিট করবে স্পিকিং টাস্ক পার্ট 1-এর, এটাই। তো এখন সবার কাছ থেকে ইন জেনারেল কিছু প্রশ্ন আমি করবো, সেটা ইন্ট্রোডাকশনটা শুধুমাত্র সবার। আচ্ছা রায়হান, তুমি এই তো 5 থেকে 7 সেন্টেন্সের মধ্যে নিজের ইন্ট্রোডাকশনটা দাও ইংলিশে, আমরা শুনি। গো। Assalamu alaikum. I'm Mohammad Raihan. I have completed my BSc graduation in Joshua University of Science and Technology, Department of Petroleum and Mining Engineering. My home district is Chapanagapur. Currently, I live in Joshua. Now I'm married. ওকে, ভেরি নাইস। আচ্ছা, এই আমাদের ছোট ভাই রায়হানের জন্য আমরা সবাই একটু আর কি হাততালি দিই, কারণ ও খুব রিসেন্টলি বিয়ে করেছে, ঠিক আছে। রায়হানের দাম্পত্য জীবন যেন অনেক সুখে কাটে, সে আমরা কামনা করি, তাই। ওকে, আর রায়হান তোমার আর কি, তোমার ইন্ট্রোডাকশনটা খুবই সুন্দর ছিল, এবং থ্যাংক ইউ। ওকে, আপু আপনি হাত তুলেছেন, Thank you, Bhaiya. ওয়েলকাম। আপু বোধহয় কিছু বলতে চান। না ভাইয়া বলবো না, হাততালি থেকে হাত উঠে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু এক হাতে তালি হয় না, দুটো হাত লাগে। ওকে, আচ্ছা বাঁধন ভাই, ইফ ইউ উইল প্লিজ গিভ ইউর ইন্ট্রোডাকশন ইন ইংলিশ।
Hello everyone, this is Badhon. Now I am living in South Korea, and definitely I'm from Bangladesh, and my hobby is listening to music as well. I always like to go outside, and now I am doing my bachelor degree in Korea, and now currently I am in last semester. So that's it. ওকে ভাই, আপনার ফ্লুয়েন্সি খুব ভালো ছিল, ফ্লুয়েন্সি খুব ভালো ছিল, প্রোনাউন্সিয়েশন উচ্চারণ খুবই ভালো ছিল। আপনার ছোট দুটো গ্রামাটিক্যাল এরর এখানে। আপনি শুরুতে বলেছেন কি Jiva, আই আই অ্যাম লিভ ইন কোরিয়া, আই yeah. অ্যাম লিভিং, আই অ্যাম লিভিং ইন কোরিয়া হবে ওকে ভাই, ইনটা আমি অ্যাড করি নাই। এক্স্যাক্টলি। আই অ্যাম লিভিং আচ্ছা ইন কোরিয়া, আর মোর আচ্ছা স্পেসিফিক্যালি সাউথ কোরিয়া, এটা উল্লেখ করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা। আই এম লিভিং ইন সাউথ কোরিয়া। আর আরেকটা ছিল অ্যাজ ওয়েল অ্যাজ, আপনি অ্যাজ ওয়েল অ্যাজ বলেছেন, ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল হবে শুধু, অ্যাজ হবে না। জি জি ভাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এ অ্যাজ দুটোই ওয়েল। এক্স্যাক্টলি ভাই, বাদ বাকি জিনিসগুলো আপনার সুন্দর ছিল, জি ভাই। এটাই। আর ভাই আরেকটা জিনিস হলো, যেহেতু আপনাকে আর কি এবার সকালে উঠতে হয়, আমরা মোটামুটি বাকি সবার কাছ থেকে স্পিকিং ফিডব্যাক নিয়ে সেশনটা আমরা কনক্লুড করে দেবো। তো আপনি যদি চান আপনি এখন লিভ নিতে পারেন, কারণ আমি জানি যে আপনি ও ও সকালবেলা জি উঠতে। জি ভাই, ঠিক আছে ভাই। তাহলে ভাই আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ ভাই, ঠিক আমি। বাদন ভাইয়া, জি হ্যালো জি ভাই, আপনি কখন ফ্রি আছেন? আপনার সাথে একটু কথা বলার ছিল, আমি কি আপনার সাথে কথা বলতে পারি একটু ফ্রি টাইমে? ভাই, ভাই আপনার নাম হাসিবুর? জি, হাসিবুর রহমান। জি ভাই, আপনি আমাকে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি। ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে বাঁধন ভাই, হ্যাভ এ গুড নাইট অ্যান্ড ঠিক আছে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফিজ ভাই। গুড নাইট ভাই। ওকে, এবার আসিফের পালা। আসিফ, তোমার ইন্ট্রোডাকশনটা আমরা ইংলিশে শুনতে যাচ্ছি একটু, গো। Assalamu alaikum to all. I'm Asfar Ahmed Asif. I have completed my graduation from Johor University of Science and Technology. My major is petroleum and mining engineering. Uh, Currently, I'm living in my hometown, Khulna, and my hobby is listening music and doing nothing and laying in my bed. That's it. ওকে, আইএলটিএস এক্সামিনারকে কিন্তু কি বলো না যে ডুইং নাথিং, তোমার কিন্তু আটকা ভাই হবে। তখন তো ভাই রিডিং বুকস হয়ে যাবে ভাই। তখন বললাম না, ওরা কিন্তু মানে আলটিমেটলি, বিশেষ করে যদি বাঙালি এক্সামিনার হয় না, ওদের একটা বদ অভ্যাস আছে, মানে আটকাতে চাওয়া, মাঝে মাঝে আটকানোর চেষ্টা করা। তো তাদেরকে এমন কোনো আনসার দিবা না যেটা দিলে তোমাকে আটকানোর চেষ্টা করে, বুঝছেন? না ভাই সেটা তো ভাই রিডিং বুকস হয়ে যাবে, লিসেনিং অনেক কিছু হয়ে যাবে ভাই, লিসেনিং এটাই, পডকাস্ট হয়ে যাইতে পারে। এটাই। আর আরেকটা জিনিস হলো, লিসেনিং এর পরে সবসময় টু প্রিপোজিশন ইউজ করবা, লিসেনিং টু মিউজিক, লিসেনিং টু পডকাস্ট, হ্যাঁ, ওকে, নট ঠিক আছে। জাস্ট লিসেনিং পডকাস্ট বা লিসেনিং মিউজিক, লিসেনিং টু, ওকে। জি ভাই। আদারওয়াইজ ইউর স্পিকিং ওয়াজ বুঝলাম পারফেক্ট। না ভাই, কি বললেন? ভাই বললাম লিসেনিং টু বুঝলাম না। লিসেনিং এর পরে টু হবে, কিন্তু আসিফ লিসেনিং এর পরে টুটা ব্যবহার করেনি, ও বলেছে লিসেনিং মিউজিক। লিসেনিং মিউজিক হবে না, লিসেনিং টু মিউজিক হবে। লিসেনিং এর পরে টু, এই প্রিপোজিশনটা বসাতে হবে, বুঝতে পারছো এখন? রায়হান, এখন বুঝতে পেরেছো? এখন আনমিউট করে বলি। জি ভাই, জি ভাই, বুঝতে ওকে, পারছি। এটা আর কি। তো 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 কিছু কিছু জিনিস, কিছু কিছু জিনিস আমরা খেয়াল রাখবো, যেমন লিসেন টু, লিভ ইন, তাই না? কিছু কিছু ওয়ার্ডের সঙ্গে কিছু কিছু প্রিপোজিশন নর্মালি যায়, তো এগুলো যেন আমাদের মিস না যায়, এটা খেয়াল রাখবো। যেমন আই লিভ ঢাকা, এটা কি হবে? হবে না। আই লিভ ইন ঢাকা, এটা হবে, রাইট? এই টুকটাক জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, ওকে। AK-47 জিলানি, তোমার পালা, তোমার ইন্ট্রোডাকশন বলো ইংলিশে, পুরো ক্লাস চুপ ছিলাম ইয়া, জি ভাইয়া, স্টার্ট। introduction. Okay, I will try. My name is Abdul Qadir Jilani. So, কি তারিখ? আচ্ছা ভাইয়া, আমি একটু পরে বলতেছি, হ্যাঁ।
এতদিন পরে এসে লজ্জা পেলে হবে? এত বড় দামড়া ছেলে, বিয়ে করে বাচ্চা পয়দা হওয়ার বয়স হয়ে গেল, এখন পর্যন্ত যদি পাও, চলবে? চলবে না। ওকে হাসিব, তোমার কাছ থেকে শুনি তোমার ইন্ট্রোডাকশন। Assalamu alaikum Assalamu alaikum everyone. I am Hasibur Rahman. My home district is Kishoreganj. At the moment, I live in Dhaka, Tesgaon to be more exact. Recently, I have completed my diploma in electrical engineering. I am interested in gardening, and right now I am focusing on my IELTS, and I am unmarried. ওকে, আচ্ছা, ছোট একটা প্রশ্ন, তুমি কি আই হ্যাভ কমপ্লিট বলেছো নাকি কমপ্লিটেড বলেছো? এটা আমি ঠিক বুঝতে পারিনি। Completed. I have completed recently. I have completed my diploma in electrical engineering. ওকে, তুমি বোধহয় মানে কমপ্লিটেড পুরোটাই বলেছো, কিন্তু ইডিটা বলার আগে বোধহয় আর কি একটু ছেড়ে দিয়েছিল, যে কারণে ইডিটা ঠিক স্পষ্ট হয় নাই, শুধুমাত্র কমপ্লিট এটুকু আমি শুনেছি। তো বলার সময় এই জিনিসগুলো হতে খেয়াল পারে, বাট রাখবে। আমি কমপ্লিটেডই বলছিলাম ভাইয়া, এক্স্যাক্টলি। কারণ এটা তো তো হ্যাঁ, ফার্স্ট পার্টিসিপল হবে। এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলো যেন এক্সামিনারের আমার কাছে না লাগে, এগুলো কি করতে হবে, খুব বেশি ফাস্টে বা খুব দ্রুত কথা বলার দরকার নেই, আমি আস্তে আস্তে কথা বলবো এবং ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের উপর ফোকাসটা বেশি করব, জোর দিয়ে কথাগুলো বলবো, ঠিক আছে? এটাই। জি ভাইয়া, আমারটা কি ওকে, হয়েছে ভাইয়া? হ্যাঁ হয়েছে, পারফেক্ট, বাকি সব কিছু পারফেক্ট ছিল, ভেরি নাইস। 8.5। ওকে, থ্যাঙ্কস। সাজিদ ভাই, বিগিন প্লিজ। Okay. So, Assalamu alaikum everyone. I'm Shajidur Rahman. I'm from Gopalganj, Bangladesh. I have completed my bachelor degree in electrical and electronic engineering at AIUB. Nowadays, I'm mainly focusing on my IELTS preparation and also try to improve my English communication skills. I really enjoy watching movies, series, and sometimes I'll go to outside with my friends. I'm also really interested about technology. So, yeah, that's all. ওকে, আপনারও এখানে একটা মিস্টেক ছিল ওই টেন্সে। আপনি যখন বলেছিলেন না নাওয়াডেজ আই এম ফোকাসিং অন আইএলস এক্সাম, আইএলস বলেছেন, এবং পরবর্তীতে আপনি বলেছেন কি অ্যান্ড অলসো ট্রাইং হবে, অ্যান্ড অলসো ট্রাইং, Okay. আপনি ট্রাই Okay. বলেছিলেন, কন্টিনিউয়াস যেহেতু বলেছিলেন, পরবর্তী সেন্টেন্সে আপনার কন্টিনিউয়াসই থাকবে, Okay. কন্টিনিউয়াস। আই এম ট্রাইং, আই এম ডুইং, আই এম ট্রাইং, এটাই। বাদ বাকি আপনার আইডিয়া জেনারেশন, ফ্লুয়েন্সি সব কিছু ঠিকঠাক ছিল। থ্যাংক ইউ ভাই, খালি এই জিনিসটা খেয়াল রাখবেন। ঠিক আছে। ওকে, হাসিব ভাই প্লিজ স্টার্ট। Assalamu alaikum. My name is MD Hasib Hossain. I am 26 years old. I have completed my graduation in accounting department at National University. National University. There are three members in my family. They are father, mother, and only me. Right now I'm preparing. I'm preparing my IELTS for my IELTS exam. That's all. ওকে, এবার আপনার আপনি ভেবেছেন আপনি ফর বলবেন না, কিন্তু আপনি স্টার্টারিং করতে করতে ফর বলেছেন, তো এটাই আপনার স্টার্টারিং, যেটা স্টার্টারিংটা একটু মিনিমাইজ করার চেষ্টা করবেন। এই জন্য কী করতে বলেছি, আপনি কথা আস্তে আস্তে বলেন। যদি আপনি কথা আস্তে আস্তে বলেন, তখন আপনার তোতলামিটা বা স্টার্টারিংটা আসবে না, তাই খেয়াল রাখেন। ওকে, এবার চলে যাব রজনী আপুর কাছে। আপু, লেটস গো। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি বলুন। Okay. My name MST Rajani Khatun. I am basically from Kustia, but currently staying in Dhaka. I did my graduation in management study from Kustia Islamia College. Now I am planning to go abroad to pursue my higher education. ওকে, পারফেক্ট, সুন্দর হয়েছে তো আপু, খুব সুন্দর হয়েছে। দেখেছেন আপু, আপনার আগের আপনার বলার সাথে এখন বলার মানে ডিফারেন্সটা কতখানি?
জি ভাইয়া, বুঝতে পারছি। অনেক ইমপ্রুভ ডেভেলপমেন্ট হয়েছে। অনেক অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। থ্যাংক ইউ আপু, খুবই ভালো লাগলো। ওকে, এবার জিলানি তোমার কাছে লাস্টে, অনেক সময় পাইছো। Okay, Assalamu alaikum. My name is Abdul Qadir Jilani. I am from Kumilla. So I have completed my HSC exam 2020. Now I am studying. Uh, study for abroad. Now, what is the sorry? হুম, গুলায় ফেলছো। আই এম স্টাডিং তো ঠিক ছিল। What? তুমি আই এম স্টাডিং বলেছো, স্টাডিং তো ঠিক ছিল, সেটাকে আবার কারেক্ট করে স্টাডি বলতে গেলে কেন? এখন তুমি করছো তাই না? এই মুহূর্তে তুমি কি করছো ওটা জন্য তুমি কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস। এট দ্য মোমেন্ট আই এম Yes. প্রিপেয়ারিং ফর মাই আইএলটিএস এক্সাম, অথবা IELTS exam. Yeah. অথবা এট দ্য মোমেন্ট আই এম প্রিপেয়ারিং টু গো অ্যাব্রড, এটা বলতে পারো। Yes. এটাই তো। জি। বাদ বাকি সবকিছু ঠিক ছিল। এটাই, এই টুকটাক দু একটা জিনিস খেয়াল রাখলেই আমরা স্পিকিং ইমপ্রুভমেন্ট করতে পারবো। তাই এই তো। আর এই তো সব গ্রুপে থেকে প্রশ্ন পেয়ে গেলে, আচ্ছা না, তারপর আমি পরবর্তী ক্লাসের জন্য স্পিকিং টাস্ক আলাদা করে দিয়ে দেবো। আবার মাক্কা শুরুতে পড়ছিলাম না, এক দুইটা ক্লাসের জন্য আমরা আবার মাক্কারে ফিরে যাব। মাক্কারের থেকে দু তিনটা টপিকে আমরা আবার প্র্যাকটিস করব। ইতিমধ্যে সব গ্রুপের থেকে প্রশ্নগুলো পেয়ে গেলে আমরা আবার আমাদের অর্গানিক্যালি নিজেদের বানানো প্রশ্নগুলো নিয়ে চর্চা শুরু করব। এটাই। আর ইন দ্য মিন টাইম রিডিংয়ের ক্লাস তো চলতে থাকবেই, চলতে থাকবে। এটাই তো। এই তো, কারো কোনো প্রশ্ন রিডিং বা স্পিকিং নিয়ে? ভাই আমার একটা সমস্যা আছে, বুঝতে কি হলো, ওই যে আমি কোনো বিষয় কেউ আমাকে প্রশ্ন করলে মানে আমি চেষ্টা করি আমি কোনো কিছু বলার, বাট যখন বলতে যাই খুব বেশি নয় যে একটু আগে আমরা যেরকম একটা প্র্যাকটিস করলাম না রিডিং এর জন্য, জি যে একটা হাইপারনেস কাজ করে এবং স্ট্রেসফুল, যেটা ওই যে কি বলে যে মানুষকে উত্তেজিত ভাবে একটা হাইপারনেস কাজ করে, সেম এই এই বিষয়টা আমার ক্ষেত্রে হয়। তো আমি যে প্রেজেন্টেশন কোনো বিষয় দিতে গেলাম এই জায়গায় চাকরি থাকি। জি। এই জন্য ভাই যে জিনিসটা বললাম না, আপনার যে রেকর্ডিং যে জিনিসটা, রেকর্ডিং জিনিসটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনি একটা জিনিস নিয়ে কথা বলছেন, ঠিক আছে, ওই জিনিসটা নিয়ে আপনি তিনটা চারটা রেকর্ডিং এরকম বানান। প্রথম রেকর্ডিং একটু আস্তে কথা বলেন, তারপর রেকর্ডিং আর একটু আস্তে কথা বলেন, এভাবে ট্রাই করতে থাকেন। এটা করলে আমার মনে হয় আসবে জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা করেন। ওকে, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ওকে, রায়হান, তো সোফার কেমন লাগতেছে ক্লাস ক্লাস সব মিলিয়ে? ভাইয়া ভালোই লাগতেছে ভাইয়া। আমি চেষ্টা আমার করবো। ভাই স্পিকিং এর একটা প্রবলেম হয়, আমি যখন বলতে যাই ভালোভাবে বলতে যাই বেশি কমপ্লেক্স সেন্টেন্স বানাই ফেলি, দিয়া লাইন হারাই ফেলি। আমি কই দিয়ে শুরু করছি, তারপরে গ্রামার ভাই ভুল করে। একটা জিনিস মনে রাখবা, বেশি বলে ভুল করার থেকে কম বলা কিন্তু ভালো, বিশেষ করে স্পিকিং পার্ট ওয়ানে। তুমি যত কম বলবা, যত কম ওয়ার্ডের মধ্যে আনসার শেষ করবা, তত তোমার জন্য ভালো, নাহলে তোমাকে এক্সামিনে আটকাই দিবে। বুঝতে পারছো? তবে এই জিনিসটা একটু ঠিক করা লাগে, মানে কেউ আমার প্রশ্ন করতেছে তারপর আমি উত্তরটা এই যে আমি জটিল সেন্টেন্স মানে কমপ্লেক্স সেন্টেন্স বানাই ফেলছি, ইজি উত্তর আমিও জানি আমি দিতে যাবো, বাট এটা সুন্দরভাবে বুঝাইতে যাই কেন জানি আওলায় ফেলতেছি। তুমি দুটো জিনিস করবা। প্রথম জিনিস কি করবে জানো? আয়না আছে না, আয়নার দিকে তাকিয়ে নিজে নিজের সঙ্গে কথা বলবো। আর দ্বিতীয়ত, যখনই তুমি ইংলিশ স্পিকিং করো, সঙ্গে সঙ্গে সেটা ভয়েস রেকর্ডার দিয়ে রেকর্ড করে রাখবা এবং নিজের রেকর্ডিং বারবার শুনবা। আমার সেন্টেন্স মেকিং এ তখন ভুল হচ্ছে, গ্রামাটিক্যাল ভুল, এরর গুলো তখন বুঝতে পারতেছি যখন মানে তখন ভাবে এটাই বলতেছি। মিসেন্ট, যখন ভাই তুমি হুম, বলেন ভাই। না ভাই, আপনি হ্যাঁ, যেটা বলছিলাম রায়ান, যে তুমি এটাই করবে আর কি, যখনই তুমি স্পিকিং করো না কেন, রেকর্ডার দিয়ে রেকর্ড করে রাখবে এবং তোমার রেকর্ডিং, নিজের রেকর্ডিং বারবার শুনবে। শুনলে কি
এই যে তুমি এখন যখন ধরতে পারছো যে কমপ্লেক্স করতে গেলে আমার এই গ্রামাটিক্যাল এরর হচ্ছে, সেন্টেন্স মেকিং এ ভুল হচ্ছে, এরকম আরো জিনিসগুলো তুমি ধরতে পারবে। রেকর্ডিং, নিজের রেকর্ডিং বারবার শুনবে, ওটা করবে এবং একই জিনিস নিয়ে বারবার বারবার কথা বলবে। প্রথম রেকর্ডিং হয়তো একটু ভালো ছিল না, আবার ইমপ্রুভ করবে, আবার ইমপ্রুভ করবে। এরকমভাবে তুমি যখন একই জিনিস নিয়ে 10-12 বার কথা বলবে, তখন তোমার একটা ফ্লুয়েন্সি খাড়া হয়ে যাবে। তখন তোমার ওই স্পেসিফিক টপিক নিয়ে কোনো প্রশ্ন করলে তুমি আটকাবা না, তোমার মনে হবে না যে বেশি পেঁচিয়ে ফেলছি। আচ্ছা ভাইয়া। রেকর্ড, নিজের আনসার সবসময় রেকর্ড করবে স্পিকিং এর জন্য, জি ভাইয়া। এটাই। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আপনি একটা জিনিস বলতেছিলেন যে আপনাদের যত শর্ট বলা যাবে অত মানে answer যত শর্ট করা যায় তত ভালো। আদৌ আমাদের পার্ট ওয়ানের জন্য আমাদের থেকে একটা মার্কস আছে, যেরকম আউট অফ 6.5, 7, 8, 8.5, 9। তো কতটুকু মানে বললে এটা মানসম্মত একটা রেজাল্ট আসতে পারে যে আচ্ছা, একটা যে কোনো টপিকের উপর মানে পার্ট, অনলি পার্ট ওয়ানের জন্য, যে এতটুকু একটা বিষয় সম্পর্কে এতটুকু আইডিয়া দিতে পারলে যে আপনার ম্যাক্সিমাম এতটুকু দিতে পারলে এটা পারফেক্ট। আচ্ছা, কারণ অনেকে আমার আপনি তো বলতেছেন শর্ট প্ল্যান, আমি এমনিতেই ফাঁকিবাজ। ওইখানে আমার যদি বলে আই লাইক ক্রিকেট, তো এভাবে বললে কি আদৌ কি ওইতে ওদের যে মানে কি মতো কি আমার অ্যান্সার হচ্ছে কি হচ্ছে না এটা আমার বুঝতে হবে। মানে ভাই আমরা কিন্তু একটা কিন্তু গাইডলাইন দিয়েছিলাম, আপনার মনে আছে কিনা? শর্ট কিন্তু একেবারে শর্ট না, আপনার কি এটা মেইন আনসার থাকবে পার্ট ওয়ানের জন্য, মেইন আনসারটা থাকবে কেন হলো, এবং তার সঙ্গে হয় একটা এক্সাম্পল অথবা একটা সাপোর্টিং সেন্টেন্স। যেমন কি, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? অ্যাকচুয়ালি আই লাইক ইটিং বিরিয়ানি। ওয়াই? একটা কারণ বলে দেবেন, বিকজ বিরিয়ানি ইজ ভেরি টেস্টি, অথবা বিকজ লাইক বিরিয়ানি লাইক ইজ এ ভেরি পপুলার ফুড ওয়ার আই কাম ফ্রম, সামথিং। নিজের আনসারটা দিবেন এক কথা, তারপরে আরেক কথায় আপনি ইনক্লুড করবেন কোনো রিজন, হয় কোনো রিজন না এক্সাম্পল। হোয়াট ইজ ইউর হবি? মাই হবি ইজ ট্রাভেলিং, ফর এক্সাম্পল আই ট্রাভেল টু কক্সেস বাজার লাস্ট ইয়ার। এরকম হয় একটা সাপোর্টিং সেন্টেন্স, না হয় একটা এক্সাম্পল ইনক্লুড করে দিবেন মেইন আনসারের শেষে, তাহলে আপনি পার্ট ওয়ানে আনসার হয়ে গেল। শর্ট মানে এইটুকু, একবার এক সেন্টেন্সে বলে দিলাম, অত বেশি শর্টও না। আর আরেকটা জিনিস ভাই হলো, আপনাকে একজন আইএলটিএস এক্সামিনার কখনো আপনার 3টা পার্ট শেষ হওয়ার আগে, বা আপনার স্পিকিং এক্সাম শেষ হওয়ার পুরোপুরি শেষ হওয়ার আগে আপনাকে কখনো ব্যান্ড স্কোর দিবে না, ঠিক আছে? সো আপনি যদি ধরেন আপনি হঠাৎ করে একটু মানে ব্যান্ড মানে ফার্স্ট পার্টে গুলিয়ে ফেললেন, এক্সামিনার কিন্তু আপনাকে সুযোগ দিবে পার্ট 3-তে কাম ব্যাক করার জন্য, পুরোপুরি তার এক্সাম কমপ্লিট করে তারপরেই সে কিন্তু আপনাকে ব্যান্ড স্কোর দিবে, এটা তার উপর নির্দেশই দেওয়া আছে। সো আপনার খেয়াল রাখা উচিত যে আপনি কত ফ্লুয়েন্টলি আনসারটা করতে পারলেন, এটাই ব্যাস। স্পিকিং এ ব্যান্ড স্কোর তোলা খুবই ইজি, খুবই ইজি। আমি এরকমও পোলাপাইন দেখছি যে হচ্ছে কি রিডিং এ 4 পেয়েছে কিন্তু স্পিকিং এ 7 পেয়েছে, জানেন? এরকমও আছে। সো এটাই ভাই, শর্ট মানে কি 2 থেকে 4 সেন্টেন্সের মধ্যে, এরকম এক সেন্টেন্সে আনসার শেষ করে দিলাম সেটা হবে না, ওটা খারাপ দেখা, এটাই ভাই। ওকে গাইস, এনি মোর কোয়েশ্চেন্স? ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে মঙ্গলবার রাত 9টায়, এবং আপনাদের টাস্ক যেটা ডিটেল আর কি আমি ব্রেকডাউন করে হোমওয়ার্ক লিখে দিচ্ছি, আর আজকে ক্লাসের রেকর্ডিং আপলোড করে দেওয়া থাকবে ইউটিউবে, এটাই। তো মঙ্গলবারে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট।